ফিরে এলাম 5টি কোশ্চেন নিয়ে। প্রথম কোশ্চেন, এলপিজি সিলিন্ডারে কোন গ্যাস থাকে? দ্বিতীয় কোশ্চেন, রেফ্রিজারেটরে ফ্রিজার ওপরে থাকে কেন? 3 নম্বর কোশ্চেন, ডিস্ক ব্রেকে ফুটো থাকে কেন? 4 নম্বর কোশ্চেন, এবিএস কি? 5 নম্বর কোশ্চেন, মাশরুম মাত্র কয়েক ঘন্টায় বাড়ে কি করে? এলপিজি সিলিন্ডারে বিউটেন, প্রোপেন 95% থাকে। বিউটেন আর প্রোপেন গ্যাসই থাকে, 95% বিউটেন আর প্রোপেন গ্যাস থাকে। বাকি 5% প্রোপিলিন, বিউটিলিন, আইসোবিউটেন, আইসোবিউটিলিন, ইথেন, ইথিলিন, এগুলো বাকি 5% থাকে। বিউটেন বা প্রোপেন এগুলোর কোনো গন্ধ নেই, এগুলো বর্ণহীন এবং গন্ধহীন। তাহলে কোথাও যদি কোনো কারণে দাহ্য গ্যাস লিক করে তাহলে একটা দুর্গন্ধ আমরা পাই। যদি লিক করে তাহলে আমরা বুঝতে পারবো না, তাহলে যে কোনো মুহূর্তে দুর্ঘটনা ঘটতে পারে। সেই গন্ধ যুক্ত করা হয় যাতে গ্যাস লিক করলে সহজেই বোঝা যায় যে এখান থেকে গ্যাস লিক হচ্ছে বা কাছাকাছি কোথাও গ্যাস লিক হয়েছে। তার জন্যে ইথানেথিওল মেশানো হয়। এই ইথানেথিওল মেশানোর কারণে গ্যাসে আমরা দুর্গন্ধ পাই। আর একটা জিনিস খেয়াল করে দেখবেন যে গ্যাসের সিলিন্ডার মূলত লাল রঙের হয়। এরকম কোনো কারণ নেই যে লাল রঙই হতে হবে, অন্যান্য অনেক রাজ্যে নীল রঙের সিলিন্ডারও আছে এবং কমার্শিয়াল সিলিন্ডারগুলো আমরা নীল রঙের দেখছি। জেনারেলি লাল রং করার কারণ হচ্ছে লাল রং যেহেতু বিপদের সংকেত বহন করে, এর ওয়েভলেন্থ বেশি, দূর থেকে দেখা যায়, যেহেতু দূর থেকে দেখা যায় এবং সহজে চিহ্নিত করা যায়, সেই কারণে গ্যাস সিলিন্ডারকে লাল রং করা হয়। রেফ্রিজারেটরে ফ্রিজার ওপরে থাকে কেন? একটা রেফ্রিজারেটর, আমরা বাড়িতে যে রেফ্রিজারেটর ইউজ করি দেখেছি যে ওপরের এখানটাতে ফ্রিজার থাকে, এই জায়গাটাতে বরফ জমে, তাই তো? বরফ এখানে জমে, তাহলে ফ্রিজার কেন ওপরে থাকে, কেন নিচে রাখা হয় না? আমরা জানি হাওয়া ঠান্ডা হলে নিচের দিকে আসতে থাকে, ভারী হয়ে যায়, তাহলে নিচের দিকে ফ্লো হবে। আর গরম হাওয়াটা ওপর দিকে উঠতে থাকবে, তাহলে একটা সার্কুলেশন হতে থাকবে। গরম হাওয়া ওপরে উঠবে, ওপরে যেহেতু ফ্রিজার পয়েন্ট আছে সেখানে হাওয়া ঠান্ডা হবে আবার নিচে আসবে, তাহলে সার্কুলেশন চলতে থাকলে নিচে রাখা জিনিসগুলি সহজেই ঠান্ডা থাকবে। এটাই কারণ ওপরে ফ্রিজার রাখা হয়। এরপরে কোশ্চেন, ডিস্ক ব্রেকে ফুটো থাকে কেন? ডিস্ক ব্রেক কি? আমরা জেনারেলি বাইকে, মোটর বাইকে বা কারে আমরা দু ধরনের ব্রেক দেখেছি। একটা হচ্ছে ড্রাম ব্রেক, যেটা হুইলটার মাঝখানে একটা ড্রামের মতো থাকে যার ভেতরে ব্রেক শু থাকে, ব্রেক শু দিয়ে ড্রামটাকে চাপ দিয়ে চাকাটাকে থামানো হয়, এটা হচ্ছে ড্রাম ব্রেক। আর তার থেকে আরও আধুনিক টেকনোলজি এসছে, সেটা হচ্ছে ডিস্ক ব্রেক, যেটা একটা পাতলা চাকতির মতো চাকার পাশে লাগানো থাকে, সেখানটাতে পিস্টনের মাধ্যমে ব্রেক শুগুলোকে ঠেলে চাকতিটার ওপর চাপ দিয়ে চাকাটাকে বন্ধ করে দেওয়া হয়। এটা ক্ষেত্রে আরও তাড়াতাড়ি গাড়ি বা মোটর বাইককে স্থির অবস্থায় আনতে পারে। এরকম ডিস্ক ব্রেকের মধ্যে চাকার পাশে যে চাকতিটা লাগানো থাকে সেটাতে এরকম ফুটো ফুটো থাকে। অনেকে মনে করে এই যে ফুটো ফুটো থাকার জন্যে ব্রেকিংয়ের সুবিধা হয়, অ্যাকচুয়াল কিন্তু তা নয়। প্রথমে যখন ডিস্ক ব্রেক তৈরি হয়েছিল তখন এই চাকতিটা ছিল মোটা, তো মোটা চাকতির ফলে কি হয়েছিল, যখন ব্রেক চাপা হয় তখন পিস্টনের মাধ্যমে ব্রেক শুগুলো চাকতিটাকে চেপে ধরে। এবার যখন এইভাবে চেপে ধরে তাহলে ওর মধ্যে ফ্রিকশন তৈরি হয়, মানে ঘর্ষণ হয়। তো ঘর্ষণের ফলে চাকতিটা প্রচণ্ড গরম হয়ে ওঠে। এবার যেহেতু মোটা চাকতি, সেই জন্য গরম হয়ে যাওয়ার পর সঙ্গে সঙ্গে ঠান্ডা হয় না। কি করা হলো, চাকতিটাকে পাতলা করে দেওয়া হলো। পাতলা করে দেওয়ার পরে কি অসুবিধা দেখা গেল, পাতলা করে দেওয়ার পর চাকতিটা যখন গরম হচ্ছিল, হিট হচ্ছিল, তখন তাড়াতাড়ি ঠান্ডা হচ্ছিল, এটা ঠিক। কিন্তু মেটালি গরম হলে কি হয়ে যায়, নরম হয়ে যায়, নরম হয়ে যাওয়ার প্রবণতা থাকে। সেই কারণে চাকতিটা কি হচ্ছিল, যখন খুব বেশি গরম হয়ে যাচ্ছিল তখন চাকতিটা হিট হয়ে নরম হয়ে যাচ্ছিল, যার ফলে ব্রেকিং সিস্টেমটা অকেজো হয়ে যাচ্ছিল। তারপর করা হলো কি, চাকতিটার মধ্যে এরকম ফুটো 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 করে দেওয়া হলো। এতে কি হলো, চাকতিটার ওয়েটও কমলো এবং ফুটো করে দেওয়ার জন্যে
খুব সহজেই হাওয়া পাস করতে থাকলো চাকতিটার মধ্যে, চাকতিটার ভেতর দিয়ে হাওয়া পাস করতে থাকলো। এই কারণে চাকতিটা তাড়াতাড়ি গরম হলেও তাড়াতাড়ি ঠান্ডাও হয়ে যেতে লাগলো। এই কারণেই ডিস্ক ব্রেকে ফুটো করে রাখা হয়, যাতে তাড়াতাড়ি ডিস্ক ব্রেকটি গরম হওয়ার পর তাড়াতাড়ি ঠান্ডা হয়ে ওঠে। এবিএস কি? এবিএস ফুল ফর্ম হচ্ছে অ্যান্টি লক ব্রেকিং সিস্টেম। ব্রেক আমরা ব্যবহার করি গাড়িকে বা বাইককে থামানোর জন্য। অ্যান্টি লক ব্রেকিং সিস্টেম কি সেটা জানার আগে, নর্মাল ব্রেকিং সিস্টেমে আমরা কি করি, চাকাটা ঘুরতে ঘুরতে আমরা কি করি, ব্রেক ধরি, তখন চাকাটা দাঁড় করিয়ে করে দেওয়ার ফলে সাইকেল হোক গাড়ি হোক সেটা দাঁড়িয়ে যায়। একটা নির্দিষ্ট গতিতে যাচ্ছি, হঠাৎ করে যদি আমি ব্রেক কষি, যদি হঠাৎ করে সামনে কিছু চলে আসে, তাহলে কি হবে, প্যানিক ব্রেক করব। প্যানিক ব্রেক মানে হঠাৎ সামনে চলে এলো, তখন আমাদের স্নায়ু অটোমেটিক্যালি কাজ করবে, তখন আর কত জোর ব্রেকটা টিপছি সেটার দিকে আর খেয়াল থাকে না, তখন হঠাৎ করে ব্রেকের উপর আমরা চাপ দিই। তার ফলে কি হয়, হঠাৎ করে ব্রেকে চাপ দেওয়ার ফলে চাকাটা হঠাৎ করে দাঁড়িয়ে যায়। কিন্তু কোনো বস্তু যদি গতিশীল অবস্থায় থাকে, তাকে যদি হঠাৎ করে দাঁড় করাবার চেষ্টা করি, সে কি হঠাৎ করে দাঁড়াবে? সে গতিচাড্যের ফলে সে এগোতে থাকবে, আস্তে আস্তে দাঁড়াবে। এবার গাড়ির ক্ষেত্রে কি হয়, আমাদের চাকাটা যদি হঠাৎ করে দাঁড়িয়ে যায়, গাড়িটা তো একটা মুভমেন্টে আছে, গতিশীল অবস্থায় আছে, চাকাগুলো দাঁড়িয়ে গেছে, এবার গাড়িটা কি হবে, রাস্তার ওপর ঘষতে ঘষতে এগিয়ে যাবে। এবার জাস্ট একটা উদাহরণ দিই, যদি কোনো বস্তুকে ধরে নিলাম এরকম একটা বাক্স আছে, এটাকে যদি আমি এই দিকে ঠেলি, বাক্সটাকে এই দিক থেকে ফোর্স দিলাম, এইদিকে বল প্রয়োগ করে ঠেলতে লাগলাম, প্রথমে বাক্সটা স্থির অবস্থায় আছে, এবার যখন ঠেলতে শুরু করলাম, আস্তে 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 বল বাড়াতে থাকলাম, যখন প্রেসার এই দিক থেকে বল বাড়াতে থাকলাম, তখন কি হবে, এক সময় এই বস্তুটা চলতে শুরু করবে। যখন চলতে শুরু করবে তখন কিন্তু আর অতটা বল দিয়ে ঠেলার প্রয়োজন পড়বে না, সারফেস ফ্রিকশনটা কমে যাবে। একবার বস্তুটা চলতে শুরু করলে সারফেস ফ্রিকশন কমে যাবে। এখানেও গাড়ির ক্ষেত্রেও তাই হবে, যখন আমি ব্রেক দাবলাম, চাকা দুটো ফিক্সড হয়ে গেল, টায়ার আর রাস্তার মধ্যে ঘর্ষণ শুরু হলো, এবার আমার হাতে আর কন্ট্রোল থাকলো না, এবার রাস্তার ওপর ঘষতে ঘষতে স্কিড করতে করতে গাড়ি বা বাইক যেতে থাকবে। যেহেতু কন্ট্রোল নেই, সেই সময় আমি হ্যান্ডেল ঘোরাতেও পারবো না বা স্টিয়ারিং ঘোরাতে পারবো না, ফলে কি হবে, ওই ঘষতে ঘষতে অনেক বেশি দূর কিন্তু যাবে, যেটা যদি আমি আস্তে ব্রেক করতাম তাহলে আগেই দাঁড়িয়ে যেতাম, কিন্তু যেহেতু প্যানিক ব্রেক করেছি, চাকা স্থির হয়ে গেছে, ঘর্ষণের ফলে ও স্কিড করতে করতে একদম কোথাও গিয়ে ধাক্কা মারবে, যেহেতু আমার গাড়িটার ওপর আমার আর কন্ট্রোল নেই। এই জিনিসটা যাতে না হয় সেই কারণে আধুনিক যে ব্রেকিং সিস্টেম এসছে সেটা হচ্ছে অ্যান্টি লক ব্রেকিং সিস্টেম। চাকাটা ঘুরবে, আমি প্যানিক ব্রেক করলেও, মানে হঠাৎ করে ব্রেক দাবলেও চাকাটা একদম স্থির হয়ে যাবে না। এখানে কি আছে, এখানে এই যে ব্রেকিং সিস্টেমটা আছে, এখানে পিস্টন আছে, পিস্টনের এখানে ব্রেক শু আছে, ব্রেক শুটা প্রেসার দিয়ে চাকাটাকে দাঁড় করিয়ে দেয়। এটা হচ্ছে নর্মাল ব্রেকিং সিস্টেম। এই যখনই আমি ব্রেক প্রয়োগ করব তখন কি হবে, এখান থেকে একটা ফ্লুইড গিয়ে এই পিস্টনে চাপ দেবে এবং ব্রেক শু দিয়ে এই ডিস্কটাকে থামিয়ে দেবে। এখন এখানে কি করা হয়েছে, অ্যান্টি লকিং ব্রেকিং সিস্টেমে কি করা হয়েছে, এখানে একটা সেন্সার লাগিয়ে দেওয়া হয়েছে। এই সেন্সারের কাজ কি, সেন্সার দেখবে গাড়িটা কত স্পিডে যাচ্ছে, চাকাগুলো কত চাকার রোটেশন কত, সেটা এই সেন্সার দেখবে এবং চেক করবে, সব সময় চেক করবে। চেক করার পর এই সিগন্যালটা প্রসেসর আছে, প্রসেসরকে পাঠাবে। প্রসেসর তখন এখানকার একটা ভালভকে কন্ট্রোল করতে শুরু করবে। এই ভালভটা কি করবে, এই লিকুইড ফ্লোটাকে কন্ট্রোল করবে। যখন দেখবে যে এই চাকাটা একদম হঠাৎ করে দাঁড়িয়ে যাচ্ছে, তখন কি করবে, সেন্সার আবার সিগন্যাল পাঠাবে যে চাকা দাঁড়িয়ে গেছে, ব্রেক ছাড়ো, ভালভ দিয়ে এটাকে ব্লক করে দেওয়া হবে, লিকুইড স্টপ থাকবে, আবার চাকা ঘুরবে। আবার কি হবে, যখন চাকা খুব স্পিড হয়ে যাবে, ঘুরতে থাকবে, তখন সেন্সার আবার সিগন্যাল পাঠাবে, চাকাটাকে বন্ধ করো। চাকাটাকে বন্ধ করার জন্য ভালভটাকে আবার ওপেন করবে, আবার লিকুইড যাবে, চাকাটা বন্ধ হবে। চাকাটা যখনই বন্ধ হয়ে আসবে তখন আবার সেন্সার বলবে
চাকাটাকে খোলো, মানে চাকাটাকে ঘুরতে দাও, কখনোই একেবারে স্থির হয়ে যাবে না এবং যার ফলে স্কিড করার সম্ভাবনা নেই। তাহলে বোঝা গেল অ্যান্টি লক ব্রেকিং সিস্টেমের প্রয়োজনীয়তা কেন। মাশরুম মাত্র কয়েক ঘন্টায় বাড়ে কি করে? মাশরুম অন্যান্য উদ্ভিদ বা প্রাণীর মতো বাড়ে না। উদ্ভিদ বা প্রাণী কীভাবে বাড়ে? কোষ বিভাজিকা বা সেল ডিভিশনের মাধ্যমে বাড়ে। একটা সেল থেকে কয়েকটা সেল তৈরি হয়, আবার ওই সেলগুলো থেকে কয়েকটা সেল তৈরি হয়, এইভাবে কোষ বিভাজনের মাধ্যমে উদ্ভিদ বা প্রাণী এগুলো বাড়ে। তাহলে মাশরুম কিভাবে বাড়ে? মাশরুম যখন স্পোর থেকে মাশরুমের বডি তৈরি হয়, মাশরুমের ছোট্ট একটা স্পোর থাকে, সেটার থেকে বডি তৈরি হলো। এই যে স্পোর থেকে বডি তৈরি হচ্ছে, এটা 2 to 3 উইকস লাগে। এই সময় অন্যান্য উদ্ভিদ বা প্রাণীর মতো সেল ডিভিশনের মাধ্যমে এটা বডিটা তৈরি হয়। এরপর যে সেলগুলি আছে সেগুলি কিন্তু আর সংখ্যায় বাড়ে না, এবার সেলগুলো কি হচ্ছে, বেলুনের মতো ফুলতে থাকে। এবার সেলগুলো বেলুনের মতো ফুলে এরকম বড় হবে। তাহলে এই সেলগুলোই বেলুনের মতো ফুলে এরকম বড় হবে, তখন কিন্তু আর সেলের সংখ্যা বাড়ছে না, ওই সেলগুলো সাইজে বেড়ে উঠছে, সাইজে বেলুনের মতো ফুলে যাচ্ছে। এইবার আমরা কি দেখছি, এই ছোট্ট মতো যে স্পোরটা, যেটা আমরা খালি চোখে প্রায় দেখতেই পাই না, সেই স্পোরটার থেকে যখন এরকম হয়ে যায়, তখন আমরা দেখি যে হঠাৎ করে মাত্র কয়েক ঘন্টার মধ্যে বেড়ে উঠল। এই বেলুনের মতো ফুলে ওঠাটার জন্য কি দরকার? প্রোটাইট দরকার। এই কারণে রাত্রে বাড়ে, আর্দ্রতা থাকতে হবে, বর্ষাকালে এই কারণে বেশি মাশরুম হয়। আর কি থাকতে হবে? গরম থাকতে হবে, মানে ঠিক বর্ষার পরপরই মাশরুমগুলো ফুটতে শুরু করে। প্রচুর মাঠে ঘাটে প্রচুর হঠাৎ করে মাশরুম ফুটে উঠেছে রাত্রের মধ্যে, সেটা আমরা জাস্ট এই সময়টুকুর মধ্যে দেখতে পাই। এই কারণে আমাদের মনে হয় যে হঠাৎ করে মাশরুম ফুটে উঠেছে। মাশরুম কিভাবে বাড়ে সেটা আমরা দেখলাম। থ্যাংক ইউ।